আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তরমালা পর্ব ১। পর্ব একে আমরা আপনাদের কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই পর্বে দেখিয়ে দেব। এবং এই প্রশ্ন থেকে আপনাদের কমন পাওয়ার চান্স 100% রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে নবম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং অন্যান্য শ্রেণীর জন্য, এবং সেখান থেকে কিন্তু যে প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি তা দিয়ে কিন্তু অনেকগুলোই কমন পড়েছে। তো আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের বলতে চাই যে আপনারা যে প্রশ্ন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নমুনা প্রশ্ন। আপনারা কেউ ভাবেন না এগুলো আসল প্রশ্ন এবং এটা নিয়ে সমাজে কোলাহল বাড়াবেন না। তো আপনাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন ১, আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা কাকে বলে এবং এটার পার্থক্য নিম্নে বর্ণনা করো। আপনাদের কিন্তু আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা এই দুইটি যে ভাষা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাষা কিন্তু আপনাদের এই যে সপ্তম শ্রেণীতে যারা রয়েছেন এটা বেশি আপনাদের সামনে উপস্থাপিত হবে আপনাদের পরীক্ষার দিন, এবং এটা থেকে কিন্তু আপনাদের নলেজটা যেটা আছে সেটা অনেক বৃদ্ধি পাবে এবং আপনাদের সামাজিক জীবনেও এটা অনেক প্রয়োজনীয়। তো আমরা এটা প্রশ্নের যে উত্তরটা রয়েছে সেটা লিখেছি এখানে। আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা পার্থক্য ও বর্ণনা নিম্নে লেখা হলো। এটা আপনারা লিখে রাখবেন, আমি লিখিনি। তাহলে যেটা হচ্ছে আঞ্চলিক ভাষা, এটার সংজ্ঞা হচ্ছে আঞ্চলিক ভাষা হলো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের দ্বারা ব্যবহৃত ভাষার রূপ। এটি একটি দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে প্রচলিত থাকে এবং সেখানকার মানুষদের মাঝে প্রচলিত স্থানীয় ভাষা বা উপভাষা হিসেবে পরিচিত। এটা হচ্ছে আপনাদের আঞ্চলিক ভাষার সংজ্ঞা, এটা আপনাদের মুখস্থ করতে হবে। তারপর এটার বৈশিষ্ট্যে আমি লিখেছি নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখের ভাষা। তারপর শব্দ এবং উচ্চারণে ভিন্নতা থাকে। প্রায়শই আঞ্চলিক ভাষায় স্থানীয় সংস্কৃতি, জীবনধারা এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটে। আঞ্চলিক ভাষায় অনেক সময় প্রমিত ভাষার তুলনায় বেশি বৈচিত্র্য এবং রং থাকে। তারপর এটা উদাহরণ যেটা রয়েছে, বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, যেমন কইরা, করে, যাইতেছি, যাচ্ছি। এটা হচ্ছে সিলেট অঞ্চলের তাদের আঞ্চলিক ভাষা। তো এখন আমরা প্রমিত ভাষা সম্পর্কে জানবো। প্রমিত ভাষার সংজ্ঞা আমি এই জায়গায় দিয়ে রাখছি, যেটা হচ্ছে প্রমিত ভাষা হলো একটি ভাষা আদর্শ এবং মানসম্পন্ন রূপ যা লেখ্য এবং কথ্য উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এটি সাধারণত শিক্ষিত সম্প্রদায় এবং সরকারি প্রতিষ্ঠানের দ্বারা ব্যবহৃত হয় এবং ভাষা আদর্শ রূপ হিসেবে গ্রহণ করা হয়। আপনাদের এই যে প্রমিত ভাষা হচ্ছে, এই প্রমিত ভাষা কিন্তু আপনারা লেখার ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এটা কিন্তু খুবই বলতে গেলে ডিসিপ্লিনবদ্ধ একটা ভাষা, যেটা আপনাদের স্কুল, কলেজ এবং বিদ্যালয় শেখানো হয়। তো এটার বৈশিষ্ট্য যেটা হচ্ছে সমস্ত অঞ্চলের মানুষের জন্য গ্রহণযোগ্য, ব্যাকরণ এবং শব্দ ব্যবহারের নিয়মিততা থাকে। তারপর আরও দুটো দিয়েছি আমি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শিক্ষা, প্রশাসন, সংবাদ মাধ্যম এবং সাহিত্যিক রচনায় ব্যবহৃত হয়। প্রমিত ভাষা সাধারণত ভাষার সবচেয়ে নির্ভুল এবং সরল রূপ হিসেবে বিবেচিত হয়। উদাহরণ, বাংলাদেশের প্রমিত বাংলা ভাষা যেমন করে, যাচ্ছি। তারপর আমরা এখন পার্থক্যটা একটা ছকের মাধ্যমে আপনাদের উপস্থাপন করেছি। ছকটা জায়গায় দিতে পারিনি, আপনারা এরকমভাবে একটা ছক করে নিতে পারবেন। তো পার্থক্য যেটা হচ্ছে আঞ্চলিক ভাষা নির্দিষ্ট অঞ্চলের মানুষের দ্বারা ব্যবহৃত হয়। প্রমিত ভাষা সমস্ত অঞ্চলের মানুষের জন্য গ্রহণযোগ্য। তারপর উচ্চারণ এবং শব্দে ভিন্নতা থাকে, ব্যাকরণ এবং শব্দের ব্যবহারের নিয়মিততা থাকে, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটে। তারপর আর প্রমিত ভাষা হলো সাধারণত শিক্ষা, প্রশাসন, সংবাদ মাধ্যম এবং সাহিত্যিক রচনায় ব্যবহৃত হয়। আরও রয়েছে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের পার্থক্য পরীক্ষিত হয় এবং প্রমিত ভাষায় রয়েছে একক ও নির্দিষ্ট নিয়ম মেনে চলে।
তারপর আপনাদের এই যে বর্ণটা সেটার উপসংহার আমি এখানে ব্যক্ত করেছি, যে উপসংহারটা হচ্ছে আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা উভয় একটি ভাষার অংশ, তবে তাদের ব্যবহারের ক্ষেত্রে এবং বৈশিষ্ট্য পার্থক্য রয়েছে। আঞ্চলিক ভাষা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে, যেখানে প্রমিত ভাষা সাধারণত শিক্ষা, প্রশাসন এবং গণমাধ্যমে ব্যবহৃত হয়। উভয়েরই গুরুত্ব ভূমিকা রয়েছে এবং উভয়ের ব্যবহারই সমাজে ভাষার বহুমুখিতা ও সমৃদ্ধ প্রদর্শন করে। তো এটা ছিল আপনাদের প্রশ্ন 1-এর উত্তর, এবং এই যে প্রশ্ন 1টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের জন্য যারা অষ্টম শ্রেণীতে পড়তেছেন এবং বাংলা বিষয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল আপনার প্রশ্ন 1। এবং প্রশ্ন 2, তোমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন 10টি আঞ্চলিক শব্দ এবং সেগুলো প্রমিত রূপ বলো। এটা হচ্ছে আপনাদের একক কাজে দিতে পারে যে আপনাদের পরিবারে কয়েকজন সদস্য যে 10টি ভাষা আঞ্চলিক ভাষা ব্যবহার করে এবং সেটার প্রমিত রূপ আপনাদের লিখতে বলতে পারে। তো আমরা উত্তরটা দেখি। আমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন 10টি আঞ্চলিক শব্দ এবং সেগুলোর প্রমিত রূপ। তো 1 নাম্বার যেটা রয়েছে আঞ্চলিক শব্দ কইরা। কইরা মানে এটার প্রমিত রূপ হলো করে। আঞ্চলিক শব্দ যাইতেছি, আপনাদের প্রমিত রূপ হচ্ছে যাচ্ছি। তারপর আরেকটা রয়েছে আঞ্চলিক শব্দ আইসা, আর আপনার প্রমিত রূপ হচ্ছে এসে। আঞ্চলিক শব্দ খাইতেছি, প্রমিত রূপ হচ্ছে খাচ্ছি। তারপর 5 নম্বরে আঞ্চলিক শব্দ হচ্ছে দেখতেছি, আর প্রমিত রূপ হচ্ছে দেখছি। আর আঞ্চলিক শব্দ গেইলাম, আর প্রমিত রূপ গেলাম। তারপর 7 নম্বরে আঞ্চলিক শব্দ কইতেছি, প্রমিত রূপ বলছি। আঞ্চলিক শব্দ আইলাম, প্রমিত রূপ এলাম। আঞ্চলিক শব্দ হইতেছি, আর প্রমিত শব্দ হচ্ছে হচ্ছি। আর 10 আঞ্চলিক শব্দ বৈশা, প্রমিত রূপ বসে। এগুলো আমার পরিবারের সদস্যরা ব্যবহার করে এমন কিছু আঞ্চলিক শব্দ এবং সেগুলোর প্রমিত রূপ। এখন আপনাদের বুঝতে হবে, এটা কিন্তু আমি একটি উদাহরণস্বরূপ দিয়েছি। আপনারা যারা রয়েছেন তারা এই জায়গায় আপনাদের নিজের পরিবারের যে আঞ্চলিক শব্দ রয়েছে সেগুলো দিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এটা কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আপনাদের পরীক্ষায়। আর আপনাদের অনেককে উদ্দেশ্য করে বলতেছি, যারা পরীক্ষার আগে প্রশ্ন পাওয়ার ইচ্ছায় আছেন তারা কিন্তু এই ইচ্ছা পোষণ করেন না, তাহলে আপনাদের সামনে আগানোর যে প্রচেষ্টা রয়েছে সেটা কিন্তু আপনারা সক্ষম হতে পারবেন না এবং লক্ষ্যেও আপনারা পৌঁছতে পারবেন না। তো আপনারা বেশি বেশি বই পড়েন। তো প্রশ্ন 3, একটি প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো। এটা কিন্তু অনেক ভালো একটা প্রসঙ্গ, যেটা আপনাদের চলমান ঘটনায় অর্থাৎ আপনারা সামাজিক জীবনে আপনাদের কিন্তু কাজে লাগবে। তো আমি উত্তর হিসেবে রেখেছি, যোগাযোগের ক্ষেত্রে সঠিক এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় রাখতে হয়। এই দিকগুলো হলো: 1, পরিষ্কারতাই। তারপর যোগাযোগের বার্তা পরিষ্কার এবং সহজবোধ্য হওয়া উচিত। তারপর যাত্রা প্রাপকের পক্ষে বার্তাটি সহজে বোঝা যায়, জটিল বা অস্পষ্ট ভাষা ব্যবহার এড়িয়ে চলা উচিত। এটা কিন্তু আপনাদের 1 নম্বরে যেটা বলেছি পয়েন্ট, আমি পয়েন্ট আকারে দিচ্ছি, আপনার পয়েন্ট আকারে দিতে পারবেন, এবং আমি কিন্তু প্রশ্নটা একটু বড় আকারে করেছি, আপনারা সংক্ষিপ্ত করে নিতে পারেন। তো 2, সংক্ষেপতা। বার্তাটি সংক্ষেপে প্রদান করা উচিত যাতে সময়ের অপচয় না হয় এবং মূল বিষয়টি স্পষ্ট থাকে। অপ্রয়োজনীয় তথ্য পরিহার করা উচিত। এটা কিন্তু আপনাদের যারা অতিরিক্ত কথা বলে তাদের এটা কিন্তু প্রয়োজন। তারপর 3 নম্বরে বলছি প্রসঙ্গিকতা। প্রসঙ্গিকতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বার্তাটি প্রাসঙ্গিক হওয়া উচিত এবং প্রাপকের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। অপ্রাসঙ্গিক তথ্য প্রদান যোগাযোগ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। এখন আপনাদের কিন্তু এটা বুঝতে হবে যে আপনারা যদি একজন লোকের সাথে কথা বলেন, কথোপকথন করেন, তখন সেই কথোপকথনটা কি বিষয়ের উপর হবে সেটার প্রাসঙ্গিকতা কিন্তু থাকতে হবে। সেই বিষয়ের উপরে আপনাকে বক্তব্য রাখতে হবে, অপ্রয়োজনীয় বক্তব্য নয়।
তারপর সময়মততাও আপনাদের একটা গুরুত্বপূর্ণ সাইড, যেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। যোগাযোগ সময় মতো হওয়া উচিত। দেরিতে প্রাপ্ত বার্তা তার কার্যকারিতা হারাতে পারে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। তারপর আমি 5 নম্বর বলছি শ্রোতার দৃষ্টিকোণ। প্রাপক বা শ্রোতার দৃষ্টিকোণ থেকে বার্তাটি প্রদান করা উচিত। শ্রোতার জ্ঞান, বোঝার ক্ষমতা এবং আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে বার্তা প্রদান করা উচিত। সংবেদনশীলতা হচ্ছে 6 নম্বরে। বার্তাটি সংবেদনশীল এবং প্রাপকের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে হওয়া উচিত। আপত্তিজনক বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা উচিত নয়। তারপর 7 নম্বর বলছি প্রতিক্রিয়া গ্রহণ। যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিক্রিয়া গ্রহণ করা। প্রাপক বার্তাটি বুঝছে কিনা এবং এর ভিত্তিতে কোনো প্রশ্ন বা প্রতিক্রিয়া আছে কিনা তা জানা গুরুত্বপূর্ণ। 8 নম্বর বলেছি অমৌখিক যোগাযোগ। শরীরের ভাষা, চোখের যোগাযোগ এবং অন্যান্য অমৌখিক সংকেতও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমৌখিক সংকেতের মাধ্যমে প্রাপক বার্তাটি বোঝা এবং প্রতিক্রিয়া প্রদান করে। আপনাদের অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ভাষাটা রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রাপকরা ভালো করে বুঝবে। এটা আপনাদের উত্তরে আমি বলতেছি। সাংস্কৃতিক বিবেচনা। বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে যোগাযোগের ধরন ভিন্ন হতে পারে। সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং প্রাপকের সাংস্কৃতিক পটভূমি সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তারপর প্রযুক্তির ব্যবহার। যদি প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করা হয় তবে ব্যবহার, প্রযুক্তির দক্ষতা এবং প্রযুক্তিগত সমস্যা বিবেচনায় রাখা উচিত। সঠিক মাধ্যম নির্বাচন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এই দিকগুলো বিবেচনায় রেখে যোগাযোগের প্রক্রিয়া আরও কার্যকর ও ফলপ্রসূ হতে পারে। বন্ধুরা, আজকের যে আপনাদের যে আলোচনাটা করেছি, এই আলোচনার যে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, এই 3 নম্বরের প্রশ্নের যে উত্তরটা এবং প্রশ্নটা কিন্তু আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রশ্নটা দেখতে আপনাদের নিজেদের জীবনে যদি আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই জীবনে সফল হতে পারবেন। এবং আপনাদের আমি আবারও বলতেছি, যদি আপনারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং বন্ধুরা, যারা যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট সেকশনে এসে আপনাদেরকে একটি ভালো কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।